So solution, lecture number 2, we have to describe that is depression of freezing point. Okay. Depression of freezing point, that should be termed as TF. Okay. So on adding solute to the solvent, the freezing point of solution decreases, and this decreased freezing point is known as depression of freezing point. So যখনই আমি সলভেন্টে অ্যাড করব, on adding solute to the solvent, the freezing point of solution decreases, and this decreased freezing point is termed as depression of freezing point. That must be যখন পিওর সলভেন্ট, সাপোজ ওয়াটার আছে, সেখানে আমি কমন সল্ট অ্যাড করলাম, তখন সেক্ষেত্রে কী করবে, ওভারঅল যে বাই সলিউশন ফর্মেশন ওভারঅল ফ্রিজিং পয়েন্ট কী করবে, ডিক্রিজ করবে। সাপোজ আমি একটা উদাহরণ দিচ্ছি। সাপোজ প্রথম ইনিশিয়ালি কী ছিল, ওয়াটার ছিল, শুধু ওয়াটারই ছিল, দ্যাট ইজ দ্য পিওর সলভেন্ট। এর ক্ষেত্রে টিএফ ছিল হলো আমার ফ্রিজিং পয়েন্ট। ওকে, সো যখনই আমি ওর সঙ্গে সলিউট অ্যাড করলাম, সাপোজ সলিউট কি, সুগার বাইরে থেকে অ্যাড করলাম, এবার আমি কি তৈরি করলাম, সলিউশন তৈরি করলাম, তখন কি হবে, টিএফ ড্যাশ। ওকে, ফ্রিজিং পয়েন্ট হবে টিএফ ড্যাশ। এখানে বলা হচ্ছে তখন কি হয়, যখন সলিউটকে আমি অ্যাড করবো ইন পিওর সলভেন্ট, তখন ওভারঅল ফ্রিজিং পয়েন্ট ডিক্রিজ করবে দেন পিওর সলভেন্ট। তো পিওর সলভেন্টের যা ফ্রিজিং পয়েন্ট আগে ছিল, এখন বাই সলিউশন ফর্মেশন ফ্রিজিং পয়েন্টটা কী হয়ে যাবে, কমে যাবে। সো অবভিয়াসলি টিএফ ড্যাশ ডিক্রিজ টিএফ, পিওর সলভেন্টের টিএফটা বেশি হবে, ফ্রিজিং পয়েন্ট বেশি হবে। সো এটাকে বলা হচ্ছে টিএফ ইকুয়াল টু টিএফ মাইনাস টিএফ ড্যাশ। ওকে, বোঝা গেল? যেহেতু পিওর সলভেন্টের ফ্রিজিং পয়েন্টটা বেশি আর এমনি সলিউশনের ফ্রিজিং পয়েন্টটা কম, সো ডেল টিএফ ইকুয়াল টু পজিটিভ কোয়ান্টিটি। ওকে, সো depression of freezing point that should be proportional to molar concentration is designated as small m. Okay, so del TF proportional to small m, we can term as del TF equal to KF into small m. Okay, del TF equal to KF into small m. KF তো আনতেই হবে, প্রপোর্শনালিটি আমাকে উঠাতে গেলে আমাকে একটা কনস্ট্যান্ট আনতে হবে, দ্যাট ইজ KF. Okay, next one, if n is the number of moles, যদি n number of moles হয়, তাহলে আমি n থেকে কি পাই, that is must be n, সরি এটা একটু ভুল লিখছি, এটা হবে m বলতে কি হবে, n বাই ডাব্লিউ ইন্টু 1000। তো এটাই ভ্যালু বসাবো, যে আমার কি ছিল, ডেল টিএফ ইকুয়াল টু কেএফ ইন্টু এম, এটা একটা সূত্র ছিল। এবার এখান থেকে কি পাবো, ডেল টিএফ ইকুয়াল টু কেএফ ইন্টু এন বাই ডাব্লিউ ইন্টু 1000, এটা একটা সূত্র। আবার আরেকটা সূত্র পাই, সেটা হলো কেএফ ইকুয়াল টু RT স্কোয়ার বাই 1000। ওকে, এখানে যেখানে টি ইকুয়াল টু কী বোঝায়, freezing point of pure solvent. Okay, and LF into কি বোঝায়, latent
heat of fusion per gram of solvent. Okay, so T equal to freezing point of pure solvent and LF equal to latent heat of fusion per gram of solvent. Okay, so del TF equal to Kf into M. If N is the number of moles, so we can define it as molar concentration, that is small m equal to small n by W. W is the weight into 1000. So we can put it, that is del TF equal to Kf n by W into 1000. Okay, and আরেকটা রুল হয় সেটা হলো Kf equal to RT square by 1000 into LF. এবার RT স্কয়ার যেটা T ইকুয়াল টু ফ্রিজিং পয়েন্ট অফ পিওর সলভেন্ট, যেটা পিওর অবস্থায় ছিল, অ্যান্ড LF ইজ দ্য ল্যাটেন্ট হিট অফ ফিউশন পার গ্রাম অফ সলভেন্ট। এই যে ফিউশন হচ্ছে, এই যে ফ্রিজিং পয়েন্ট চেঞ্জ হচ্ছে, তার জন্য যে লিন তাপের যে আদান প্রদানটা হচ্ছে সেটাকে বলা হচ্ছে LF। ওকে, নেক্সট কলিগেটিভ প্রপার্টি ইজ এলিভেশন অফ বয়লিং পয়েন্ট। On adding solute to the pure solvent, boiling point get increases, and this increased boiling point is known as elevation of boiling point. Okay, so on adding solid to the pure solvent, boiling point get increases, and this increased boiling point is known as, এই যে আমি সলভেন্টে পিওর যে সলিউটটা অ্যাড করলাম তাতে যে বয়লিং পয়েন্টটা ইনক্রিজ করলো সেটাকে বলা হয় এলিভেশন অফ বয়লিং পয়েন্ট। ফ্রিজিং পয়েন্টের ক্ষেত্রে আমার পিওর সলভেন্টের থেকে সলিউশনের ফ্রিজিং পয়েন্টটা কী হয়, ডিক্রিজ করে যায়, কমে যায়। কিন্তু এলিভেশন অফ বয়লিং পয়েন্টে কী হয়, পিওর সলভেন্টের যা বয়লিং পয়েন্ট থাকে আফটার অ্যাডিশন অফ সলিউট, যে সলিউশনটা তৈরি হয় সেই সলিউশনের বয়লিং পয়েন্টটা কী হয়, ইনক্রিজ করে। ওকে, সাপোজ যদি আমি এখানে আঁকি যে এখানে ওয়াটার আছে, ওয়াটারের বয়লিং পয়েন্ট সাপোজ ধরো আমার টিভি, এখানে সলিউট অ্যাড করলাম, সাপোজ ধরো সুগার অ্যাড করলাম, এখানে আমার সলিউশন হলো, ঠিক আছে। তো এটা হয়ে গেল টিভি ড্যাশ। তো এখানে মনে রাখতে হবে টিভি ড্যাশ ইজ গ্রেটার দেন টিভি। সলিউশনের যে বয়লিং পয়েন্ট সেটা বেশি হয় দেন সলভেন্ট, পিওর সলভেন্ট। সো দ্যাটস ওয়াই যেহেতু সলিউশন ফরমেশন করে বয়লিং পয়েন্ট এলিভেট করছে বা ইনক্রিজ করছে, সো এই টার্মটা এলিভেশন অফ বয়লিং পয়েন্ট। আমরা যদি কোনো কিছু ডেফিনেশন বা সংজ্ঞা নাও জানি, তার নামকরণ দেখেও আমরা অনেক সময় জাস্টিফাই করতে পারি যে ওই জিনিসটা কি বলতে চাচ্ছে। ওকে, তো এর কিছু সূত্র তো আছে। সূত্র কি আছে, দ্যাট ইজ মাস্ট বি এলিভেশন অফ বয়লিং পয়েন্ট that should be proportional to similar molar concentration. So we can term as del TV is the চেঞ্জ অফ চেঞ্জটাকে বলা হচ্ছে এলিভেশন অফ বয়লিং পয়েন্ট। মনে রাখতে হবে এখানে যে এলিভেশন অফ বয়লিং পয়েন্ট বলা হচ্ছে এটা না সলভেন্টে বয়লিং পয়েন্ট বোঝাচ্ছে না সলিউশনে বয়লিং পয়েন্ট বোঝাচ্ছে। যে চেঞ্জটা হচ্ছে সলভেন্ট থেকে আমি সলিউশন তৈরি করছি, তাতে যে আমার ইনক্রিজ বা ডিক্রিজ হচ্ছে সেটাকেই আমার ডেল টিভি বা ডেল টিএফ, দ্যাট ইজ এলিভেশন অফ বয়লিং পয়েন্ট, ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট বলে বলি। ঠিক আছে, যেমন ফ্রিজিং পয়েন্টের ক্ষেত্রে আমার সলিউশন তৈরি করে আমার ডিক্রিজ করছে, ওই চেঞ্জটাকে আমরা বলছি ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট। তেমনই বয়লিং পয়েন্টের ক্ষেত্রে আমার পিওর সলভেন্টে যা বয়লিং পয়েন্ট ছিল, এবার সলিউশন তৈরি করে যা বয়লিং পয়েন্ট হয়েছে, এবার তাদের যে চেঞ্জটা, সেই চেঞ্জটাকে বলা হচ্ছে এলিভেশন অফ বয়লিং পয়েন্ট। ওকে, সো ডেল টিভি প্রপোর্শনাল টু এম। তো এখানে আমার প্রপোর্শনালিটি তো কনস্ট্যান্ট বার করতে হবে। তো এখান থেকে আমি কী পাই, দ্যাট ইজ ডেল তো থাকতে হবে যেহেতু এটা চেঞ্জ। তো ডেল টিভি ইকুয়াল টু কেবি ইন্টু এম। এগুলো কিন্তু স্পেসিফিক নাম আছে। হ্যাঁ, কে বলতে বোঝায় আই থিঙ্ক কাইরোস্কোপিক কনস্ট্যান্ট, ঠিক আছে।
আর কেবি হলো ইবুলোস্কোপিক কনস্ট্যান্ট। ওকে, কেএফ হলো কাইরোস্কোপিক কনস্ট্যান্ট আর কেবি ইকুয়াল টু ইবুলোস্কোপিক কনস্ট্যান্ট। ওকে, এটাকে আমরা মোলাল কনস্ট্যান্টও বলতে পারি, কেবি অফ দ্য সলভেন্ট অর বয়লিং পয়েন্ট কনস্ট্যান্ট, এটাও বলতে পারি। কেবি ইকুয়াল টু মোলাল কনস্ট্যান্ট অফ দ্য সলভেন্ট অর বয়লিং পয়েন্ট কনস্ট্যান্টও আমরা বলতে পারি। এবার কেবির একটা সূত্র আছে খুব ওয়েল নোন, দ্যাট ইজ মাস্ট বি সিমিলার টাইপ RT স্কোয়ার বাই 1000 Kelv। এখান থেকে তো বুঝতেই পারছো T ইজ দ্য বয়লিং পয়েন্ট অফ দ্য pure solvent. Okay, and LV is the latent heat that should be transferred in the during the whole of the process. So boiling point of liquid increase with increase in external pressure. Always remember the external P external, we can say P external, that is must be the termed as external pressure. Okay, that should be proportional to boiling point. When boiling point increases, so boiling point P external increases, boiling point also increases. When P external decreases, boiling point that should be decreases. That's why we termed as this is directly proportional. Okay, boiling point of a liquid increase with the increase of external pressure, and therefore the pressure cooker reduces the cooking time because boiling point of water inside a cooker is higher than the normal boiling point. তোমরা জানো প্রেসার কুকার যে ইউজ হয়, প্রেসার কুকার অনেক কম বয়লিং পয়েন্টে, সরি আমি পয়েন্টটা দিচ্ছি, শীতকালে দেখবে শীতকালে সহজে না জল বয়েল হতে চায় না, বা কোনো খাবার সহজে সেদ্ধ হতে চায় না, বা পাহাড়ি অঞ্চলে দেখবে প্রচুর প্রেশার কুকার ইউজ করা হয়, বিকজ প্রেশার কুকারে এক্সটার্নাল প্রেশার P এক্সটার্নাল খুব হাই হয়, খুব হাই হয়। দ্যাটস ওয়াই বয়লিং পয়েন্টও আমরা তাড়াতাড়ি অ্যাপ্রোচ করে যায়। ঠিক আছে, ওই জন্য যে কোনো শাক সবজি বা মাংস বা ঘুগনি যাই হোক, যেমনই খাবার হোক, সেটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, যে ধরনের খাবার হোক। নেক্সট ওয়ান, তো এলিভেশন অফ বয়লিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট মেজার্ড বাই কী কী দিয়ে, এক নম্বর হলো প্রসেস ল্যান্ডবার্গার্স মেথড। ওকে, অ্যান্ড 2 নম্বর আমি বলতে পারি কট-রেলস মেথড। ওকে, তো এই দুটো মেথড ইউজ হয় ফর এলিভেশন অফ বয়লিং পয়েন্ট মেজারমেন্ট। যেমন ফ্রিজিং পয়েন্ট মেজারমেন্টের ক্ষেত্রে আমি দুটো মেথড বলছিলাম কি, একটা হলো বেকম্যানস মেথড আর একটা হলো রাস মেথড। বলছিলাম কি নাম, তাই ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, জেনে রাখো ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট মেজার্ড বাই, এক নম্বর হলো বেকম্যানস মেথড, আরেকটা হলো রাস মেথড। ওকে, বোঝা গেল? তো এরকম এলিভেশন অফ বয়লিং পয়েন্টের ক্ষেত্রে দুটো মেথড ইউজ হয়, দ্যাট ইজ ল্যান্ডবার্গার্স মেথড অ্যান্ড কট-রেলস মেথড। আর ফর ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্টের জন্য আমরা ইউজ করি বেকম্যানস মেথড অ্যান্ড রাস মেথড। ওকে, এবার এলিভেশন অফ বয়লিং পয়েন্টের ক্ষেত্রে আমরা এটাও লিখতে পারি, দ্যাট ইজ কেবি ইকুয়াল টু আর TB0 তার স্কোয়ার বাই LV ইন্টু 1000, রাইট? এটাকে আবার এটাও লিখতে পারি আর TB0 M1 বাই ডেল H ভ্যাপোরাইজেশন ইন্টু 1000। হ্যাঁ, এটা আমরা লিখতে পারি। ওকে, নেক্সট ওয়ান, নেক্সট কলিগেটিভ প্রপার্টি অ্যান্ড লাস্ট কলিগেটিভ প্রপার্টি, এটা হলো অসমোটিক প্রেশার। এই অসমোটিক প্রেশারকে কী দিয়ে ডিনোট করা হয়? পাই দিয়ে। ঠিক আছে, এটা সংজ্ঞাটা লিখে রাখো, দ্যাট ইজ দ্য এক্সটার্নাল প্রেশার হুইচ ইজ applied to the solution side to prevent the process
of osmosis is known as osmotic pressure. Okay, so osmotic pressure pi bolte ki bochhay, the external pressure, that is P external, which is applied to the solution side to prevent the pressure process of osmosis, যেটা osmosis processটাকে আমার প্রিভেন্ট করতে ইউজ হয়। তো একটা এক্সটার্নাল প্রেশার আছে, যে এক্সটার্নাল প্রেশারটা ইউজ করে আমি অসমোসিস প্রসেস, যেটা স্পন্টেনিয়াস প্রসেস, সেটাকে আমরা প্রিভেন্ট করতে পারি। তো এটাকে বলা হয় অসমোটিক প্রেশার। সাধারণত অসমোসিস বলতে বোঝায় সাধারণত দ্য সলিউশন যখন যায় লো কনসেন্ট্রেশন থেকে হাই কনসেন্ট্রেশন যায়, অ্যান্ড উইথ ইউজিং সেমি পারমিয়েবল মেমব্রেন, সেমি পারমিয়েবল মেমব্রেন। ওকে, তো সেটাকে বলা হয় অসমোসিস। এবার এই অসমোসিস প্রসেসটাকে যে এক্সটার্নাল প্রেশার প্রিভেন্ট করতে পারে তাকেই বলা হয় অসমোটিক প্রেশার অর পাই, ডেজিগনেটেড বাই পাই। ওকে, তো এখানে দুটো সূত্র মনে রাখবে। পাই দ্যাট শুড বি প্রপোর্শনাল টু সি কনসেন্ট্রেশন। কনসেন্ট্রেশন যত বেশি হবে, ধরো এখানে লো কনসেন্ট্রেশন থেকে কোথায় যাবে, হাই কনসেন্ট্রেশন, এখানে থাকবে সেমি পারমিয়েবল মেমব্রেন। এবার কনসেন্ট্রেশনের চেঞ্জ যত বেশি হবে, পাই এক্সটার্নাল প্রেশারও আমার তত দিতে হবে। পাই এক্সটার্নাল দ্যাট শুড বি ইনকেসেস, তত বেশি আমাকে পাই দ্যাট ইজ পি এক্সটার্নাল অর এক্সটার্নাল প্রেশার প্রোভাইড করতে হবে। দ্যাটস ওয়াই পাই প্রপোর্শনাল টু সি। ওকে, অ্যাজ ওয়েল অ্যাজ অলসো পাই প্রপোর্শনাল টু টি, টেম্পারেচার সঙ্গেও ডিরেক্টলি প্রপোর্শনাল। ওকে, সো এই দুটোকে কম্বাইন করতে পারি। কম্বাইন করলে কি হবে, পাই প্রপোর্শনাল টু সিটি। এখান থেকে আমরা কি লিখতে পারি, পাই ইকুয়াল টু সি আর টি। এটা হলো খুব ভালো একটা রুল। এবার মনে রাখবে সি ইকুয়াল টু আমরা এটাকে এন বাই ভিও লিখতে পারি। n is the number of moles and v is the volume. এটাও বলতে পারি কনসেন্ট্রেশন ইজ দ্য হোয়াট, দ্যাট ইজ নাম্বার অফ মোলস পার ভলিউম। একটা ভলিউম, নির্দিষ্ট ভলিউমে কত পরিমাণ মোলস আছে, এটাকেই আমরা কনসেন্ট্রেশন বলে ডিকটেট করি। তো সি ইকুয়াল টু এন বাই ভি, দ্যাট ইজ নাম্বার অফ মোলস পার ভলিউম। সো উই ক্যান রাইট দিস, দ্যাট ইজ পাই ইকুয়াল টু এন বাই ভি, ক্যাপিটাল ভি আর টি। এটাও ইউজ হয়। তো এই দুটো সূত্র আমার ইউজ হয়। দ্যাট ইজ পাই ইকুয়াল টু সি আর টি। If we know that is pi proportional to C concentration, pi proportional to T temperature, so pi proportional to CT. So pi, if we omit this proportionality constant, so we get the constant value, that is R comes, so pi equal to small c capital RT. And as also C equal to small n by capital B, so we can write that is pi equal to small n by capital B into RT. Okay, next one. The best semi permeable membrane, যেহেতু এখানে সেমি পারমিয়েবল মেমব্রেন ইউজ হয়, তাহলে তো অসমোসিস হবে না। ঠিক আছে, তো সবচেয়ে ভালো কে করে, the best semi permeable membrane is that of gelatinous precipitates of cubic, এটা উদাহরণ দিচ্ছে, কিউপিক ফেরো সায়ানাইড। ওকে, যেটাকে আমি সংকেতে লিখলে Cu2 FeCN6। ওকে, this should be produced by reaction of CuSO4 copper sulfate and plus K4 FeCN6, and that should be produced ultimately Cu2 in bracket FeCN6। ওকে, এটা তৈরি হয় এইভাবে করে তৈরি হয়। আর এটা হলো সবচেয়ে বেস্ট, Cu2 FeCN6 is the best semi permeable membrane can be considered. ওকে, আরেকটা কোশ্চেন খুব ভালো আসে, সেটা হলো ডিস্টিলেশন।
of sea water is what? Is based on reverse osmosis. Okay, this is the example of reverse osmosis. Osmosis is ঠিক opposite. Okay, আমি যদি বাইরে থেকে এক্সটার্নাল ইউজ করি, অসমোসিস ইজ এ স্পন্টেনিয়াস প্রসেস, আমার কোনো রকম বাইরের এক্সটার্নাল কিছু না দিয়ে এটা হতে থাকে, একবার যদি ইনিশিয়েশন হয় চলতে থাকে। তো এবার ও রিভার্স অসমোসিস করতে গেলে আমাকে তো কোনো বাইরে থেকে কোনো এক্সটার্নাল ফ্যাক্টর তো প্রোভাইড করতে হবে, বাইরে থেকে প্রেশার দিতে হবে, তাহলে না রিভার্স হবে। তো এই যে রিভার্স অসমোসিস প্রসেসটা একটা ভালো উদাহরণ হলো ডিস্টিলেশন অফ সি ওয়াটার। ওকে ওকে, এবার এখানে দুটো টার্ম আছে। কি দুটো টার্ম? একটা হলো হাইপোটোনিক সলিউশন। হাইপোটোনিক সলিউশন বলতে কি বোঝো? আরেকটা হলো হাইপারটোনিক সলিউশন বলতে কি বোঝো? আরেকটা টার্ম আছে অবভিয়াসলি আইসোটোনিক। ঠিক আছে, আইসোটোনিকের ক্ষেত্রে কি হয়? সেম অসমোটিক প্রেশারের সঙ্গে সমান হয়, ওর যে ভেতরের যে আভ্যন্তরের প্রেশার আর অসমোসিস প্রেশার সেটা সেম হয়। তো এখানে কোনো রকম কি হয় না, হেমোলাইসিস বা ওই যে ভেঙে যাওয়া ব্যাপারটা থাকে না, কিন্তু এইগুলোর ক্ষেত্রে হয়। এগুলোর ক্ষেত্রে এটার ক্ষেত্রে কি হয়, এটার মধ্যে হাইপোটোনিক সলিউশনের জন্য এটা কি করে যে সেলস, তারপরে সুয়েল। হাইপোটোনিক আই থিঙ্ক এটার ক্ষেত্রে যে যে প্রেশারটা থাকে সলিউশনে সেটা লেস দেন পাই হয়, হাইপারটোনিক দ্যাট ইজ গ্রেটার দেন পাই হয়। ওকে, সো সেল, সুয়েল আর ব্রাস্ট। ঠিক আছে, দিস ইজ দ্য এক্সাম্পল অফ হেমোলাইসিস। হেমোলাইসিস। আর এক্ষেত্রে হাইপারটোনিকের খুব ভালো উদাহরণ দ্যাট ইজ মাস্ট বি সেল কন্ট্যাক্ট ইন সাইজ, তার সাইজে ছোটো হয়ে যায়, সেল কিন্তু সাইজে ছোটো হয়ে যায়, এটাকে বলা হয় প্লাজমোলাইসিস। ঠিক আছে, প্লাজমোলাইসিস বোঝা গেল? প্লাজমোলাইসিস আরেকটা উদাহরণ দিচ্ছি, দ্যাট ইজ when excess fertilizers like urea are applied. Okay, plasmolysis take place. That's why কি হয়, that's why plants dry up. তো খুব বেশি ফার্টিলাইজার কিন্তু ক্ষতিকারক, কারণ বেশি ফার্টিলাইজার ইউজ হলে প্লাজমোলাইসিস হবে, সেল কন্ট্যাক্ট করে যাবে, দ্যাটস ওয়াই প্ল্যান্টস আর ড্রাই আপ, শুকিয়ে যাবে। ওকে, নাও এবার অসমোটিক প্রেশার যেটা পাই ইউজড হয় কিসের জন্য? ফর ডিটারমিনেশন of molecular mass of proteins. Okay, molecular mass of proteins. Okay, okay, next আরেকটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর সেটা হলো ভ্যান্ট অফ ফ্যাক্টর, যেটা ডেজিগনেটেড হয় কি দিয়ে? আই দিয়ে। ওকে, এবার আই ইজ ইকুয়াল টু নর্মাল মোলার মাস, যেটা নর্মাল, অ্যান্ড বাই অবজার্ভ, যেটা আমরা অবজার্ভ করি, অবজার্ভড মোলার মাস, নর্মাল মোলার মাস বাই অবজার্ভ মোলার মাস। ওকে, এবার এটা আবার ক্ষেত্রে দু রকম ইউজ হয়। তোমার এক্ষেত্রে সলিউশন তো আমরা বলি আইডিয়াল, কিন্তু আসলে সবসময় কি আইডিয়াল হয়? হয় না। অনেক সময় কি হয়, ওদের মধ্যে অ্যাসোসিয়েশন হয়, ডিসোসিয়েশন হয়। সাপোজ সলিউট সলভেন্টের মধ্যে দিলাম, যেমন সুগার জলের মধ্যে দিলাম, তো সুগার কি করে, ও অ্যাসোসিয়েশন করে বাই হাইড্রোজেন বন্ডে। ওকে, বেশ কিছু ক্ষেত্রে ডিসোসিয়েশনও হয়, যেমন কোনো আয়ন দিলাম NaCl, ও কিন্তু ডিসোসিয়েট হয়ে যায়, Na+Cl- তৈরি করে ও সলভেটেড হয়ে ডিসোসিয়েশন হয়। তো এরকম সলিউশনে আমার অ্যাসোসিয়েশনও হতে পারে, ডিসোসিয়েশনও হতে পারে। এরকম কিন্তু কোশ্চেন আসে ইন অর্গানিক যে ওয়াই সুগারস আর সলিউবল ইন ওয়াটার,
still sugar is a non-polar compounds, because sugar having so many hydroxyl group, and hydroxyl group able to produce hydrogen bonding or hydrogen bonding interaction with the water, so they are can able to soluble in water. Okay, সো সেটা আলাদা ব্যাপার হলো। তো সুগার যেমন অ্যাসোসিয়েট করে, ও কিন্তু নিজে ডিসোসিয়েট হয় না, ও নিজে কখনোই স্প্লিট ডাউন হয় না, ও কী হয় অ্যাসোসিয়েটেড হয় উইথ দ্য আদার নেইবারিং ওয়াটার মলিকিউলস। কিন্তু যখন সল্ট দিব, সল্ট যেহেতু আয়নিক কম্পাউন্ড, দ্যাট শুড বি ডিসোসিয়েটেড ইন্টু Na+Cl- corresponding cation anion, they are dissolved by dissociation mechanism. Okay, okay. So for dissociation we have to use one rule, and for association we have to use other rule. দুটো রুলকে গুলিয়ে ফেললে চলবে না। ফর ডিসোসিয়েশন আলফা ইকুয়াল টু I-1/n-1, এটা 1, হ্যাঁ। কিন্তু যখনই অ্যাসোসিয়েশন হবে সেক্ষেত্রে এই এনটাকে আমি শুধুমাত্র এটাই চেঞ্জ করব 1/n। কীভাবে মেমোরাইজ করব? ডিসোসিয়েশনের ক্ষেত্রে n হবে, অ্যাসোসিয়েশনের ক্ষেত্রে উল্টা হবে, 1/n হবে, আর কিচ্ছু চেঞ্জ হবে না। তো এই ক্ষেত্রে হবে আলফা ইকুয়াল টু I-1, চেঞ্জ হলো না, শুধু এনটা চেঞ্জ হবে, রেসিপ্রোকাল অফ এন হবে 1/n-1 হবে। এটাই হয়ে গেল অ্যাসোসিয়েশন। এটা আমার মেমোরাইজিং টেকনিক। যদি ডিসোসিয়েশন হয়, ধরো সাপোজ একটা অনেক ভালো মানুষ, সে কী হচ্ছে নিজে কিচ্ছু নিচ্ছে না, সে উল্টে দিয়ে দিচ্ছে, তো সেটা হলো ডিসোসিয়েটিভ, তো সেটা নর্মাল এন। এবার সেই ভালো মানুষটা যে চেঞ্জ হয়ে যায়, তো সেটা হলো অ্যাসোসিয়েটিভ 1/n। তো এইভাবে করে আমরা মনে রাখতে পারি। ওকে, এবার এন কীভাবে ডিটারমাইন করতে পারি? এনের ভ্যালুও তো জানতে হবে, দ্যাট ইজ এন BaCl2, সাপোজ এখান থেকে তৈরি হলো Ba2 প্লাস 2Cl মাইনাস। এবার দেখো এক্ষেত্রে কটা আয়ন আছে, এটার ক্ষেত্রে একটা আয়ন আছে, একটাই আয়ন দিবে, যদিও চার্জ 2+ আছে, কিন্তু আয়ন তো একটা। এক্ষেত্রে চার্জ একটা করে আছে, ইউনিভ্যালেন্ট চার্জ আছে, কিন্তু দুটো আয়ন ফার্নিশ করবে, দ্যাটস ওয়াই n = 3। তো এটাই পুট করবে অ্যাসোসিয়েটিভ রুল অ্যান্ড ডিসোসিয়েটিভ রুল। যদি ডিসোসিয়েশন হয় তাহলে আলফা ইকুয়াল টু I-1/3-1, যদি অ্যাসোসিয়েটিভ হয় আলফা ইকুয়াল টু I-1 1/3-1। বোঝা যাচ্ছে, সেটা ডিপেন্ড অন ইট। ওকে, নেক্সট ওয়ান, মোলারিটি। Molarity is the number of moles of solute present in per liter, okay, of solution. per liter মানে প্রতি লিটারে আমার যতটা মোলস অফ সলিউট আছে সেটাকেই বলা হচ্ছে মোলারিটি। প্রতি লিটারে উইথ রেসপেক্ট টু পার লিটার সলিউশন, নাম্বার অফ মোলস অফ সলিউট আর টার্মড অ্যাজ মোলারিটি। নাম্বার অফ মোলস অফ সলিউট, সলভেন্ট বলিনি, সলভেন্ট অলরেডি এক্সেস পরিমাণে আছে, সেখানে আমি কত মোল সলিউট আমি অ্যাড করছি সেটাকেই বলা হচ্ছে মোলারিটি। ওকে, তো মোলারিটির রুল কি, মোলারিটির ফর্মুলা কি? ইকুয়াল টু নাম্বার অফ মোলস অফ সলিউট পার লিটার। তো তাহলে এটাকে আমি ভলিউম অফ সলিউশনও বলতে পারি, যেটা অবভিয়াসলি আমার কিসে থাকবে, লিটারে থাকবে। ওকে, এটাকে আমি লিখতে পারি ওয়েট বাই মলিকিউলার ওয়েট, নাম্বার অফ মোলস n ইকুয়াল টু কী লিখতে পারি, W/m, এরকমও লিখতে পারি, রাইট, লিখতে পারি। তো এটাই লিখব, and by V/1000, এটার জায়গায় আমি লিখতে পারি 1000 W/mv। ঠিক আছে, এটাও আমি লিখতে পারি। বোঝা গেল? দেখো, মোলারিটি ইকুয়াল টু নাম্বার অফ মোলস অফ সলিউট বাই ভলিউম অফ সলিউশন ইন লিটার। এবার নাম্বার অফ মোলসকে লিখতে পারি ওয়েট বাই মলিকুলার ওয়েট, সো উই ক্যান টার্ম অ্যাজ ওয়েট বাই মলিকুলার ওয়েট বাই V/1000। সো এবার এটাকে মাল্টিপ্লিকেশন করে দাও, নিচেরটা উপরে যায়, উপরটা নিচে যায়, এইভাবে করে ওভারঅল অ্যারেঞ্জমেন্ট করলে আমি পাবো কি 1000 × W/mv। Okay, so molarity equal to 1000 into W/mv. This is the most frequent used formula, molarity, that is 1000 into W/mv. কি করে মনে রাখবো? 1000 W, উপরে থাকবে সোজা, নিচে থাকবে উল্টা, W উল্টা m, এভাবে করে মনে রাখতে পারি। দ্যাট ইজ 1000 ইন্টু সোজা, দ্যাট ইজ W, বাই উল্টা, দ্যাট ইজ m ইন্টু v, ভলিউম। যেহেতু এটা উইথ রেসপেক্ট টু ভলিউম এটা ডিসিনেট করছে, দ্যাটস ওয়াই ভি তো হবেই, পার লিটার তো হবেই, ভি তো নিচে আসবেই।
ওকে, উইথ রেসপেক্ট টু পার লিটার। তো তাহলে ভি তো নিচে আসবেই, তো ভি নিয়ে কোনো কনফিউশন নেই, ওপরে 1000 এটা নিয়ে কনফিউশন নেই, কনফিউশন শুধু ডাব্লিউ আর এম এ। তো 1000 ইন্টু ডাব্লিউ, দ্যাট ইজ সোজা, বাই এম হলো উল্টা, ইন্টু ভি পার রেসপেক্ট টু ভলিউম, সো ভি ইজ নিচেই থাকবে, ডাউনেই থাকবে। ওকে, এবার এটা থেকে আমি আরেকটা রুল ইউজ করতে পারি, সেটা অত ইউজ হয় না, দ্যাট ইজ M1V1 প্লাস M2V2 ইজ টার্মড অ্যাজ M3V1 প্লাস V2। ওকে, এটাও বলতে পারি। এগুলো M1 ইজ দ্য, M2 ইজ দ্য, M3 ইজ দ্য, দে আর নাথিং বাট দে আর বেসিক্যালি মলিকুলার ওয়েট, অ্যান্ড V1 V2 দে আর টার্মড অ্যাজ, সরি এখানে M1 M2 এখানে বলতে বোঝাচ্ছে মোলারিটি। ওকে, এখানে মোলারিটি কি বলছে, না না সরি, এটা আমরা বলতে পারি, এটা আমি একটু দেখে নেব, এটা আই থিঙ্ক এটা মোলার মাস আর এটা ভি হলো ভলিউম। ওকে, এটা আমি দেখে নেব, এটা আমি কেটে দিচ্ছি। ওকে, নাও মোলালিটি, এতক্ষণ আমরা গল্প করলাম মোলারিটি, এবার যদি মোলারিটি হয়, মোলালিটি, হ্যাঁ মোলালিটি, এলআই, এটাকে বলা হয় স্মল এম। ঠিক আছে, এটা কিছুই না, এটা হলো নাম্বার অফ মোলস অফ সলিউট পার কেজি, কেজি ওটা লিটার ছিল, পার কেজি অফ সলভেন্ট। ঠিক আছে, ওটা লিটার ছিল, পার লিটার ছিল, এটা হলো ওটা ছিল নাম্বার অফ মোলস অফ সলিউট পার লিটার সলিউশন, দ্যাট ইজ মোলারিটি। আর মোলালিটি হলো নাম্বার অফ মোলস অফ সলিউট প্রেজেন্ট পার কেজি কিলোগ্রাম অফ সলভেন্ট। ওকে, এখানেই ডিফারেন্স। তাহলে এম ইকুয়াল টু নাম্বার অফ মোলস অফ সলিউট by mass of solvent, mass of solvent that should be in kg. ওকে, তো এটাকে আমি কি লিখতে পারি, ওয়েট বাই মলিকুলার ওয়েট বাই কি লিখতে পারি, ওয়েট অফ সলভেন্ট লিখতে পারি। এবার এখান থেকে আমার খুব ভালো আসে, দ্যাট ইজ মাস্ট বি W1 ইন্টু 1000 বাই MW2। ওকে, W1 into 1000 weight, W1 is the weight of solute, huh? M is the molecular weight of solute, and W2 is the weight of solvent. Okay, so W1 into 1000 by MW2, that is molarity, that is well known use. এটাও মনে রাখবে কি করে, আগে 1 আসবে, 1 তো উপরে আসবে, 1 तो पहले आएगा, so W1 फर्स्ट into 1000, 2 तो बाद में आएगा, तो 2 পরে হবে, তো 2টা নিচে হবে, তো 1 আগে আসবে, তো 1 হবে উপরে। ঠিক আছে, 2 পরে আসবে, তো 2 হবে নিচে, তো W2 উইল বি ডিনোমিনেটর। ওকে, আর এম কোথায় যাবে, 1000 যদি বড় হয়, ধরো 1000-এর আকারটা অনেক বড়, 4 অক্ষরে, সো 1000 উপরে যাবে, এম তো 1 অক্ষরে, ও দুর্বল, ও নিচে যাবে, এভাবে মনে রাখতে হবে। দ্যাট ইজ W1 ইন্টু 1000, M1 and W2 will be come in under, that is same M into W2. ওকে, নেক্সট ওয়ান। এবার মোল ফ্র্যাকশন যদি বলি, মোল ফ্র্যাকশনেও একটা টার্ম আছে, মোল ফ্র্যাকশন equal to number of one component by total component. সাপোজ কোনো একটা মিক্সচার আছে, যেখানে ধরো দুধ আর জলের মিক্সচার, খুব ভালো বলছি, মিল্ক বলবো না, এটা লিকুইডে খুব অসুবিধা হয়, ধরো সলিড মিক্সচার আছে, সলিড মিক্সচার আছে, A:B রেশিও, দ্যাট ইজ 3, দ্যাট ইজ 2। তাহলে মোল ফ্র্যাকশন অফ এ হবে কত, দ্যাট ইজ ওর যে কম্পোনেন্ট আছে, কম্পোনেন্ট কী হবে, Na বাই টোটাল হবে Na প্লাস Nb, দিস ইজ দ্য টোটাল। তাহলে এটুকু হলো টোটাল। ওকে, তাহলে Na হলো আমার 3 বাই টোটাল হয়ে গেলো 3 প্লাস 2, সো উই গেট 3/5। একইভাবে XB ইকুয়াল টু 2/5। ওকে, বোঝা গেল, দিস ইজ দ্য মোল ফ্র্যাকশন, নাম্বার অফ number of moles of one component by total number of moles of component. Okay, last and least topic, that is Henry's law. Okay, Henry's law. It gives quantitative relation, quantitative
কোয়ান্টিটেটিভ। কোয়ান্টিটেটিভ আর কোয়ালিটির মধ্যে কী তফাৎ? কোয়ান্টিটেটিভ বলতে সাধারণত অ্যামাউন্টকে বোঝায়, অ্যামাউন্টকে হাইলাইট করা হয় বেশি, আর কোয়ালিটি বলতে বোঝায় ওর কোয়ালিটিটিভ, মানে ওর কোয়ালিটিকে হাইলাইট করা হয় বেশি। ঠিক আছে, আপাতত এটুকু বুঝে নাও। কোয়ান্টিটিভ ক্ষেত্রে কোয়ান্টিটি ইজ ম্যাটার মোস্ট, আর কোয়ালিটিভে কোয়ালিটি ইজ ম্যাটার মোস্ট। ওকে, সাপোজ তুমি কোনো জায়গা থেকে জামা আনছো, 5টা জামা, সেই 5টা জামা তুমি ফোকাস করছো সেই 5টা জামা কতটা সুন্দর, কতটা ভালো কোয়ালিটি, তার কাপড় কতটা ভালো, তো সেটা আমার ডিটারমাইন হচ্ছে কোয়ালিটি ফ্যাক্টর। এবার আমি ওই 5টা জামা নিচ্ছি না, 5টা জামা ওই টাকায় আমি 6টা 7টা জামা নিচ্ছি, কোয়ালিটি খারাপ হোক, তো সেটা হচ্ছে কোয়ান্টিটি ফ্যাক্টর। ওকে, তো দ্যাট ইজ কোয়ান্টিটেটিভ রিলেশন between pressure and solubility. Okay, quantitative relation between pressure and solubility of car, of gas. Okay, but it is not applicable if gas is not largely soluble in the solution. Even the saturated may be very dilute. তাহলে এখানে কি বলছেন? হেনরিস ল কোয়ান্টিটিভ রিলেশন দেয় কিসে? প্রেশার উইথ প্রেশার অ্যান্ড সলিবিলিটি অফ গ্যাস। ওকে, এই প্রেশার সলিবিলিটি গ্যাসের একটা কোয়ান্টিটিভ রিলেশন দেয় হেনরিস ল, কিন্তু এটা কখনোই অ্যাপ্লিকেবল হয় না যদি গ্যাস ঠিকমতো করে যদি সলিউবল না হয়। সলিউশন যদি গ্যাস আমার ভালো করে সলিউশন না হয়, ভালো করে যদি সলিউবল না হয়, সেটা সেই সলিউশন স্যাচুরেটেড হোক বা ডাইলুটেড হোক, যা খুশি হোক, যদি ভালো করে সলিউবল না হয়, তো উই ডু নট অ্যাপ্লাই দিস হেনরিস ল। ওকে, so Henry's law state that at constant temperature the solubility of a gas in a liquid is directly proportional to the partial pressure. partial pressure বলতে কি বোঝায়? যেটা টোটাল নয়, যেটা কোনো একটা কম্পোনেন্ট বা কোনো একটা জিনিস বা কোনো একটা পার্শিয়ালি যে প্রেশারটা ক্রিয়েট হচ্ছে সিস্টেমে। তো গ্যাস প্রেজেন্ট অ্যাবভ সারফেস অফ সলিউশন। ওকে, so at constant temperature the solubility of a gas in a liquid is directly proportional to the partial pressure of the gas present above surface of solution. ধরো কোনো গ্যাস যদি আমি কোনো সলিউশনে মিশাতে যাই, তখন তার সলিবিলিটি কিসের উপর ডিপেন্ড করে? সলিবিলিটি ডিরেক্টলি প্রপোর্শনাল করে ওই যে সারফেস এরিয়া অফ দ্য সলিউশন, তার উপরে যে গ্যাসটা আছে সেই গ্যাসের পার্শিয়াল প্রেশারের উপর। পার্শিয়াল প্রেশার যত হবে ওই গ্যাসের, তত বেশি ভালো সলিউবল হবে গ্যাসটা। ঠিক আছে, গ্যাস যে গ্যাসটা আমি সলিউবল করতে চাই সেই গ্যাসটা তো আগে সারফেসে যাবে সলিউশনে, আদারওয়াইজ কীভাবে ও সলিউবল হবে, তাই তো? তো এবার সারফেসে যখন গেল, ওর পার্শিয়াল প্রেশার যত বেশি হবে তত ভালো ও সলিউবল হবে। বোঝা গেল? সাপোজ কোনো মানুষ যদি ইন্টারাকশান করতে যায়, তার ইন্টারাকশান অ্যাবিলিটি যত ভালো হবে, কমিউনিকেশন অ্যাবিলিটি যত ভালো হবে, সে তত বেটার ইন্টারাকশান করতে পারবে। তেমনই কোনো গ্যাসের পার্শিয়াল প্রেশার যত বেশি হবে, ও তত ভালো সলিউশনের সঙ্গে ইন্টারাকশান করবে আর তত ভালো সলিউবল হবে। তো সলিউবিলিটি ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য পার্শিয়াল প্রেশার অফ দ্য গ্যাস প্রেজেন্ট অ্যাবভ সারফেস অফ দ্য সলিউশন। ওকে, এটাকে তাহলে আমি কীভাবে লিখতে পারি? এটাকে আমি লিখতে পারি সলিউবিলিটি directly proportional to pressure, that is the partial pressure. So এটা omit করার জন্য তো আমার একটা তো কনস্ট্যান্ট লাগবে, তো সেই কনস্ট্যান্টটাকে ডিউ টু হেনরিস ল, দ্যাটস ওয়াই ইটস টার্মড অ্যাজ K সাফিক্স H ইন্টু P। ওকে, তো এটা একটা রুল ইউজ করতে পারো, যেখানে KH বলতে বোঝায় হেনরিস কনস্ট্যান্ট,
হেনরি নাম অনুসারে এটা হেনরিস কনস্ট্যান্ট বলা হয়। According to this law, we can use the constant as the naming Henry's constant. Okay. That is A is equal to KH into P. P is the partial pressure of the gas which are soluble in the particular solution or solvent. Okay. এবার মনে রাখবে এটাকে আমি the concentration proportional to mole fraction of dissolved substance, এটাও ঘুরে ফিরে আমরা এটাও বলতে পারি যে যে কনসেন্ট্রেশনটা হবে সেটা কার উপর ডিপেন্ড করে, যেটা ডিজলভ সাবস্টেন্স, যেটা ডিজলভ হচ্ছে তার মোল ফ্র্যাকশনের উপর ডিপেন্ড করে, তার মোল ফ্র্যাকশনের সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল করে। যদি মোল ফ্র্যাকশন বাড়ে তাহলে কী হবে, কনসেন্ট্রেশন বাড়বে, যদি মোল ফ্র্যাকশন কমে তো কনসেন্ট্রেশন কী হবে, কমবে। বোঝা গেল? তো এটাকে বলা হচ্ছে ডিরেক্টলি প্রপোর্শনাল। দ্য কনসেন্ট্রেশন প্রপোর্শনাল টু এক্স, দ্যাট ইজ মাস্ট বি মোল ফ্র্যাকশন অফ ডিজলভ সাবস্টেন্স ইন দ্য সলিউশন. So we can term as x proportional to C. So we can term as x equal to KH into C. KH is also the Henry's constant. Due to this naming, we can say Henry's constant. Okay. In terms of mole fraction of gas, আমি আরেকটা বলতে পারি, এটা হলো then in terms of mole fraction আমি এটাও বলতে পারি, that is mole fraction প্রপোর্শনাল টু পার্শিয়াল প্রেশার, এটাও বলতে পারি। ঠিক আছে, এটাও বলতে পারি। তাহলে আমার কি আসবে, দ্যাট ইজ পি ইকুয়াল টু কে এইচ ইন্টু সি। এটাও সেম, এটাও হলো হেনরিস কনস্ট্যান্ট। ওকে, সো হায়ার দ্য ভ্যালু অফ কে, লোয়ার উইল বি সলিবিলিটি। বোঝা গেল? কে এর ভ্যালু যত বেশি হবে সলিবিলিটি ভ্যালু তত কম হবে। ওকে, তো হেনরি হলো, তাহলে আমার কি কি বুঝলাম? ফার্স্ট ওয়ান আমার ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট। ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্টে আমার কি জানলাম, দ্যাট ইজ যখন আমার সলিউট আমার কোনো সলিউট পিওর সলভেন্টে দেওয়া হয় তখন সেক্ষেত্রে কী হয়, সলিউশন ফর্মেশনের মাধ্যমে ফ্রিজিং পয়েন্টটা ডিক্রিজ করে যায়। ঠিক আছে, পিওর সলভেন্টের যে ফ্রিজিং পয়েন্ট সেটার রেসপেক্টে সলিউশনের ফ্রিজিং পয়েন্ট কম হয়, সো ফ্রিজিং পয়েন্ট ডিক্রিজ হয়। দিস ডিক্রিজ ফ্রিজিং পয়েন্ট আর টার্মড অ্যাজ ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট। That should be the rules. Laws can be derived, and the laws are nothing but that is del T proportional to molar concentration, that is del T equal to Kf into N. We can write that is as molar concentration equal to N by W, so we can derive that is del T equal to Kf into N by W into 100. Del T equal to Kf into N by W into 100, and also Kf equal to RT square by 1000 into Lf. And the two measurement method is, one is Beckmann's method, other is Ra's method. Second one, elevation of boiling point. There should be, that is solvent, pure solvent যে boiling point ছিল solution formation এর পর সেই solution boiling point কি হয়, increase করে, and this increased boiling point is termed as elevation of boiling point. That should be designated as del Tb. Del Tb proportional to molar concentration, that is small m, Kb equal to RT square by 1000 LV. Okay, elevation of boiling point measured by Lamberger's method and Cotterell's method. Okay, next colligative property, osmotic pressure. যখন অসমোসিসকে কোনো এক্সটার্নাল প্রেশার দিয়ে আমি অসমোসিস প্রসেসটাকে আটকাতে চাই বা প্রিভেন্ট করতে চাই তখন সেই প্রেশারটাকে বলা হয় পাই, দ্যাট ইজ মাস্ট বি অসমোটিক প্রেশার। পাই ইকাল টু সিআরটি আর পাই ইকাল টু এন বাই ভি আরটি। ওকে, এখানে আর কি বলছে, আর এগুলো হলো আমার কলিগেটিভ প্রপার্টি। কলিগেটিভ প্রপার্টি আগের যেটা আমি পড়েছিলাম লোয়ারিং অফ ভ্যাপার প্রেশার, আজকে পড়েছি সেটা হলো ফ্রিজিং পয়েন্ট অফ ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, এলিভেশন অফ বয়লিং পয়েন্ট অ্যান্ড osmotic pressure. And তারপরে আমি বললাম that is Vant Hoff factor, that is the normal molar mass by observed molar mass. For dissociative and for associative, two laws are there. For dissociative, that is alpha, that is equal to I minus 1 n minus 1, and for associative there should be alpha, that is equal to I minus 1 by 1 by n minus 1. Okay, next we come molarity and molality. Molarity, that should be যদি molarity হয়
molarity Ri, that should be respect to per liter. ওকে, আর যদি মোলালিটি হয়, molarity তাহলে per respect to kg of solvent. Okay, and next we have to derive, that is Henry's law. Henry's law ক্ষেত্রে তিনটা রুল, that is S equal to KH into P and X equal to KH into C and also P equal to KH into C. Okay, so up to this